আসসালামু আলাইকুম। আমরা পঞ্চম যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, সে পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্ট এর মডিউল এ থেকে আলোচনা করব। লেকচার শিট 1। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টে প্রশ্নের ধরন। এই প্রশ্নের ধরন আমরা জানি না, সঠিকভাবে আমরা ধরতে পারি না। জানি না বললে ভুল হবে, ধরতে পারি না আমরা কোন প্রশ্ন চেয়েছে, এটা আমরা সঠিকভাবে ধরতে পারি না, যার কারণে আমরা এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। তো আর কিছু প্রশ্ন এদিক ওদিক ভাবে ঘুরিয়ে দিতে পারে বা দিবে, এটা স্বাভাবিক। আপনাদের এটা প্রফেশনাল পরীক্ষা, এদিক ওদিক ঘুরিয়ে দিবে, কিন্তু সেটাতে আমরা বিচলিত হওয়া যাবে না। আমরা একটু ঠান্ডা মাথা রেখে আমরা ওই প্রাসঙ্গিক জিনিসটা আমরা লিখে দিব। আচ্ছা, এখানে প্রশ্নের ধরনটা বোঝায় একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় প্রশ্নের ধরনটা প্রশ্নের ধরনটা চেনাটাই একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, তো প্রশ্নের ধরনগুলো আমরা বিভিন্ন রকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে, আপনি প্রশ্নের মিনিংটা বের করার চেষ্টা করবেন শুধু। এখানে ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার আলোচনা করুন। প্রথম যে প্রশ্ন এখানে, যেটা আসলে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, গত যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসলো, ব্যাংক ঋণ কাকে বলে, ঋণ ঋণ নীতিমালা কি, একটু উত্তম ঋণ নীতিমালার বৈশিষ্ট্য আলোচনা করুন। ঋণ নীতিমালার বৈশিষ্ট্য চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের শ্রেণীকৃত সিএল রিপোর্টিং নীতিমালা অনুযায়ী ঋণের ধরন সমূহ আলোচনা করুন। ঋণের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো আলোচনা করতে হবে আমাদের সিএল রিপোর্টিং অনুযায়ী। আচ্ছা, তারপরে এটা গেল প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে আসে। তারপরে না, প্রথম অধ্যায়ে এটা আসে। তারপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা দ্বিতীয় অধ্যায়। আর তারপরে তৃতীয় অধ্যায়ের গুলা হচ্ছে অঙ্ক সম্পর্কিত যেগুলা, এই যে এনপিপি, এই যে 4 নাম্বার, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসে। তো প্রথম অধ্যায়ের এটাতে একটু প্রশ্ন, এটা আপনার মাথায় ধরেই নেবেন। প্রত্যেকটা সাবজেক্টের প্রথম অধ্যায় মানেই আপনাকে সেখানে বিভিন্ন মেকানিজম করে প্রশ্ন, দুই একটা প্রশ্ন দিবেই। হ্যাঁ, সেই মেকানিজম গুলো আমাদের ধরতে হবে একটু। কি ব্যাপার, আমার পিছিয়ে আবার হ্যাং করলো নাকি, বিপদ দেখতেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার আলোচনা করুন, ক্রেডিট সুবিধা কত প্রকার আলোচনা করুন। ঋণ গ্রহীতা কত প্রকার আলোচনা করুন, এটা তো অত বেশি ইম্পর্টেন্ট না। এটার উপর আবার সাজেশন আমি আপনাদের দেব। আমি আপনাদের আবার এই সাজেশন গুলো আমি আবার পাঠিয়ে দেবো। আর সবারই মনে হয় সমস্যা হয়েছে, আমি শেষে দিয়ে দিব। এখানে বলা আছে ক্রেডিট সুবিধা কত প্রকার কি কি, এই প্রশ্নটা আমাদের, এখানে প্রশ্ন কিন্তু বেশি নেয় মনে হয়, এই যে 8টি প্রশ্ন, 9টি প্রশ্ন, 9টি প্রশ্ন আলোচনা করা আছে। ও ছোট চ্যাপ্টার, একবারে ছোট চ্যাপ্টার, তাই না? এই ছোট চ্যাপ্টারটা আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করব এবং প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবো, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। তো প্রথম যে প্রশ্নটা, সে প্রশ্নটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট নয়। প্রথম প্রশ্নটা যেটা বলা আছে, ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার আলোচনা করুন। ব্যক্তি, এটা আমরা অতটা দেখবো না। ব্যক্তি, মালিকানা প্রতিষ্ঠান, পার্টনারশিপ ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বড় কর্পোরেট প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা, এই ধরনের এগুলা হচ্ছে আমাদের ব্যাংকের গ্রাহক বা ঋণ গ্রহীতা আর কি, তাই না? এরা ঋণ নিয়ে থাকে। আচ্ছা, এটা বেশি ইম্পর্টেন্ট না। এই যে এটা আমাদের কাছে বেশি, হোয়াট আর দ্য টাইপ অফ ক্রেডিট ফ্যাসিলিটিস, আপনার ব্যাংকে ক্রেডিট ফ্যাসিলিটিস গুলো কি কি আছে, সেই টাইপ গুলো এখানে আমরা তুলে ধরবো, তাই না? তো এটা আমাদের জানাও দরকার। আমাদের ব্যাংকে যারা কাজ করি, আমাদের ব্যাংকে কাজ করতে গেলে আমাদের এটা জানা দরকার। ক্রেডিট সুবিধা কত প্রকার আলোচনা করুন। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন আকারে ঋণ বা অগ্রিম প্রদান করে থাকে। সকল প্রকার ক্রেডিট সুবিধাকে বিস্তৃতভাবে দুটি গ্রুপে ভাগ করা যায়। একটি হচ্ছে ফান্ডেড, আরেকটা হচ্ছে নন ফান্ডেড। বিশেষ করে যারা ক্রেডিটে কাজ করে সেই ভাইদের কাছে ফান্ডেড, নন ফান্ডেড তো এমন অবস্থা যে জেকেরের মতো, যে ফান্ডেড কত, নন ফান্ডেড কত, দিনের প্রথমে দিনের শেষে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই।
রাজাক ভাই আজকে করাচ্ছেন? হ্যাঁ, লিংক তো দিয়েছি, লিংকে টাচ করলেই হবে, দেখেন। আচ্ছা ঠিক আছে। জি জি জি, সালাম। তো আচ্ছা, তাহলে আমাদের ফান্ডেড এবং নন ফান্ডেড এই দুই ধরনের মানে সমস্ত ক্রেডিটটাকে দুই ভাগে ভাগ করি, একটা ফান্ডেড একটা হচ্ছে নন ফান্ডেড। তো ফান্ডেড ক্রেডিট এমন এক ধরনের ক্রেডিট সুবিধাকে বোঝায় যেখানে ঋণদাতা ঋণ গ্রহীতাকে এক নির্দিষ্ট পরিমাণের জন্য প্রকৃত তহবিল বা ক্রেডিট প্রদান করে। এই ক্ষেত্রে ঋণ গ্রহীতা অবিলম্বে তহবিল ব্যবহার করতে পারেন। তহবিলযুক্ত ক্রেডিট সুবিধাগুলোর মধ্যে ফান্ডেডগুলোর মধ্যে আমাদের আছে লোন। আমরা যে বিভিন্ন লোন দিয়ে থাকি, যেমন আমরা পার্সোনাল লোন দিয়ে থাকি, কনজিউমার লোন, অনেক ব্যাংকে কনজিউমার লোন বলে, অনেক ব্যাংকে এসএমই লোন বলে, এই যে লোন দিয়ে থাকি, এই লোনটাই হচ্ছে আমাদের কাছে ফান্ডেড, যেটা ইমিডিয়েটলি ভাবে কাস্টমার যেটা ব্যবহার করতে পারে। ক্যাশ ক্রেডিট মানে সিসি যেটা, হ্যাঁ, সিসি যেটা সেটা হচ্ছে ক্যাশ ক্যাশ সিতে ক্যাশ সিতে ক্রেডিট, সিসি ক্যাশ ক্রেডিট। তো এই ক্যাশ ক্রেডিটটা আমরা দিয়ে থাকি। তো ক্যাশ ক্রেডিটটা আমাদের যেটা দিয়ে থাকি অনেক সময় সেটা প্লেজ এবং হাইপোথিকেশন, অনেক সময় কোনো সম্পত্তির বিনিময়ে হতে সেটা আমরা সিসি করে থাকি, বা কোনো অনেক সময় আমরা মাল বন্ধক রেখে অনেক সময় সেটা ক্যাশ ক্রেডিট হতে পারে, তাই না? এটা যারা ক্রেডিটের ভাইরা আছে তারা ভালো বলতে পারবে, আমার চেয়ে ভালো বলতে পারবে। তো ক্যাশ ক্রেডিট সিসিটা মূলত আমরা দুইটি ভাবে আমরা এখানে দিতে পারি। একটা হচ্ছে নগদ ক্রেডিট প্লেজ, এখানে আছে প্লেজ আর হাইপোথিকেশন, এটার মধ্যে আবার পার্থক্য আসে। প্লেজ ও হাইপোথিকেশনের মধ্যে পার্থক্য আসে। হ্যাঁ, এটা যদি পার্থক্য গত বছর না আসে তাহলে এবছর আসবে, এটা মনে করে ধরে রাখেন। এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্লেজ এবং হাইপোথিকেশনের মধ্যে পার্থক্য যদি গতবার না আসে, মানে 99তম ব্যাংকিং ডিপ্লোমা না আসে, তাহলে এবারে আসবে। আচ্ছা, তো ক্যাশ ক্রেডিট এখানে বলা আছে যে ক্যাশ ক্রেডিট হলো এক ধরনের ক্রেডিট সুবিধা যা ব্যাংকগুলিকে তাদের কার্যকরী মূলধনের চাহিদা মেটাতে ব্যবসায়ীগুলিকে প্রদান করে থাকে। তাহলে কার্যকরী মূলধনের চাহিদা মেটাতে ব্যাংক দিয়ে থাকে। কার্যকরী মূলধন কি? কার্যকরী মূলধনের একটা অঙ্ক আছে কিন্তু আমাদের। কার্যকরী মূলধন হচ্ছে আমাদের প্রত্যেক দিনের চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ মূলধন দরকার, সেটার নাম হচ্ছে কার্যকরী মূলধন। এখন সেটা কার্যকরী মূলধন আপনার প্রত্যেক দিন বেতন দিতে হচ্ছে শ্রমিকদের, প্রত্যেক দিন আপনার কোনো কিছু কেনাকাটা করতে হচ্ছে ব্যবসায়ের জন্য, প্রত্যেক দিন মাল কিনতে হচ্ছে। এর জন্য আমাদের প্রত্যেক দিন দেখা যাচ্ছে 1,00,000 টাকা প্রয়োজন। এই 1,00,000 টাকা প্রয়োজন, 1,00,000 টাকা নাই, এখন আমি কি করব? ব্যাংক থেকে দৌড়ে যা সিসি থেকে টাকা উঠাই নিয়ে আসতেছি, নিয়ে আসে আমার যখন আমার বিক্রয় করে টাকা আসতেছে তখন সিসি জমা দিয়ে আসতেছি। এই কার্যকরী মূলধনের ইয়া করার জন্য, চাহিদা মেটানোর জন্য আমাদের সিসিটা মূলত প্রদান করে। আচ্ছা, তো এই সিসিটা আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্লেজ আর একটা হচ্ছে হাইপোথিকেশন। তো প্লেজটা আমাদের এখানে যেটা বলা আছে, পণ্য বন্ধকের বিনিময়ে যেটা আমরা করা হয়, পণ্য দ্রব্য বন্ধকের বিনিময়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্য ওয়্যার হাউসের যে পণ্য রয়েছে সে পণ্য বন্ধকের মাধ্যমে আমরা এটা যেটা আমরা সিজরা করে থাকি সেটা হচ্ছে প্লেজ। আর হাইপোথিকেশন হচ্ছে পণ্য দ্রব্য বিনিময়ে, কিন্তু হাইপোথিকেশনের মালিকানা এখানে একটু কথা আছে, যে মালিকানার বিষয়টা, যে পণ্যদ্রব্য বন্ধকের বিনিময়ে যা কার্যকর নিয়ন্ত্রণে ব্যাংকের দখলে থাকে কিন্তু মালিকানা ঋণ গ্রহীতার কাছে থাকে। আর হাইপোথিকেশনের ক্ষেত্রে পণ্যদ্রব্য বন্ধকের বিনিময়ে কিন্তু হাইপোথিকেশনের ক্ষেত্রে মালিকানা এবং দখল উভয়ই ঋণ গ্রহীতার কাছে থাকে, যদিও হাইপোথিকেশনের চুক্তির কারণে ঋণ গ্রহীতার খেলাপি হলে ব্যাংক পণ্য দখল করে নিতে পারে। তাহলে এক্ষেত্রে পণ্যের মালিকানা এবং দখল দুটাই হচ্ছে ঋণ গ্রহীতার কাছে থাকে, সেটা হচ্ছে হাইপোথিকেশন। আর শুধুমাত্র যে এটা বলা আছে যে দখল থাকে মালিকানা ঋণ গ্রহীতার, মালিকানা যদি ঋণ গ্রহীতার কাছে থাকে তাহলে সেটা হচ্ছে প্লিজ। এটা হচ্ছে মূল পার্থক্য, এটা মালিকানার যে বিষয়টা, এটা হচ্ছে মূল পার্থক্য। এটা আমরা আরেকটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমরা বিস্তারিত দেখবো হাইপোথিকেশন এবং প্লেজের মধ্যে। তাহলে আমাদের এখানে ফান্ডেড এর মধ্যে আছে লোন। লোনগুলোর মধ্যে কোনগুলা? স্যালারি লোন, কনজিউমার লোন, এসএমই লোন, আর কি লোন আছে, যে লোন আছে, ব্যবসায়িক লোন, এগুলা। আর তারপরে আছে সিসি লোন, সিসি লোন, আর তারপরে আছে ওভারড্রাফট। ওভারড্রাফট এই তিনটা আমরা দেবো। এখানে যেগুলো আরো আছে এগুলা এত কিছু আলোচনা করবো না, এই তিনটা সাধারণত থাকে আমাদের ব্যবসায়।
ফান্ডেড লোনের মধ্যে আমাদের লোন, ক্যাশ ক্রেডিট, লোন, সিসি এবং হচ্ছে ওভারড্রাফট। ওভারড্রাফট কোনগুলো? যে আমরা কোনো ইনস্ট্রুমেন্টের এগেনস্টে যখন কোনো টাকাটা দিয়ে থাকি, তাই না? যে ইনস্ট্রুমেন্ট ব্যাংক ওভারড্রাফট, যেটা যেটা হচ্ছে ধরুন কোনো এফডিআর 1 লক্ষ টাকা এফডিআর আছে, বা আমরা 5 বছর মেয়াদী কোনো ডিপিএস করেছি, সেই ডিপিএস এর টাকা 3 বছর যাওয়ার পর আমাদের ডিপিএস এর টাকা হয়তো জড়ো হয়ে গেছে 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা ডিপিএস এর টাকা জড়ো হয়ে আছে, আমরা এখন চাচ্ছি আমরা জমি কিনবো। কাস্টমার আসছে যে ভাই আমি জমি কিনবো, আমি ডিপিএসটা ভাঙাবো। তখন আমরা পরামর্শ দিই, ভাই আপনার ডিপিএসটা ভাঙেন না, আপনার ডিপিএস চলতেছে, আপনাকে একটা লোন করে দিচ্ছি আমি। আপনার যে টাকার প্রয়োজন, এই ডিপিএসটা ব্যাংকের নিকট বন্ধক থাকবে, আপনাকে এই ডিপিএসটি এর পিছনে লোন করে দিচ্ছি। কত? হয়তো 1,80%, মানে 1,60,000 টাকা আমি লোন দিচ্ছি। তখন কাস্টমারের এটা লোন হিসেবে চলে, আর এটা ডিপিএস তো তার অক্ষত অবস্থায় আছে, চলতেছে। এই যে কোনো ইনস্ট্রুমেন্টের এগেনস্ট, সেটা এফডিআর এগেনস্টে হতে পারে, সেটা ইয়ে হতে পারে, তাই না? কোনো ইনস্ট্রুমেন্টের এগেনস্টে যখন আমরা কোনো ব্যাংকের লোন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লোন দেবো, সেটা হচ্ছে আমাদের কাছে ওভারড্রাফট। সে 1,60,000 টাকার বেশি উত্তোলন বা উইথড্র করতে পারবে না। তো এটা আমরা জানি, এটা ব্যাংকে যারা জব করি তার প্রত্যেকেই জানি। এই তিনটা আমরা সাধারণত এখানে দেওয়ার চেষ্টা করব। এখানে যে আমাদের ফান্ডেড এর কথা বলা আছে, ফান্ডেড লোন, ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফট, এই তিনটা দেওয়ার চেষ্টা করবো। আরো এখানে অনেক কিছু আছে, বিল ক্রয় ডিসকাউন্টেড, এগুলা দেব না। ভোক্তা ঋণ, এখানে যে ঋণগুলো বলা আছে, এখানে ভোক্তা ঋণ, এসএমই ঋণ, কুষ্ঠবদ্ধ ঋণ, ইজারা অর্থায়ন, এটা দেওয়া আছে। এগুলো আমরা এমনি এই পয়েন্ট আকারে দেবো, কিন্তু বিস্তারিত একটু 2-1 লাইন করে ব্যাখ্যা এই তিনটারই দিব মূলত। আচ্ছা, নন ফান্ডেড গুলোর মধ্যে আছে, নন ফান্ডেড তো বোঝেন যে নন ফান্ডেড ক্রেডিট সুবিধাগুলো সরাসরি তহবিল জড়িত থাকার প্রয়োজন হয় না। নন ফান্ডেড ক্রেডিট বলতে এক ধরনের ক্রেডিট সুবিধা বোঝায় যেখানে ঋণদাতা ঋণগ্রহীতাকে গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট বা অন্যান্য আনুষঙ্গিক বাধ্যবাধকতার বিনিময়ে ঋণ প্রদান করে থাকে, তাই না? নন ফান্ডেড ক্রেডিট প্রায়ই আন্তর্জাতিক বাণিজ্যে বা স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজনে ব্যবহৃত হয়। এই ধরনের ক্রেডিট সুবিধাগুলির বিরুদ্ধে বা বিপরীতে এই ধরনের দায়গুলিকে কন্টিনজেন্ট দায় হিসেবে বলা হয়। কন্টিনজেন্ট দায় কি? কন্টিনজেন্ট দায় হচ্ছে যদি মানে ভবিষ্যতে কোনো পরিস্থিতি উদ্ভবের ফলে দায় তৈরি হয়, তাকে কন্টিনজেন্ট দায় বলে। কন্টিনজেন্ট দায়ের বাংলা হচ্ছে সম্ভাব্য দায়। সম্ভাব্য দায়টা কি? যদি ভবিষ্যতে কোনো কারণে যে দায়ের সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হয় সম্ভাব্য দায়। যেমন বিষয়টা এরকম যে কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে যে আমরা গ্যারান্টি দিচ্ছি, যে আপনার ব্যাংক গ্যারান্টি দিচ্ছি মিস্টার এ কে আমরা ব্যাংক গ্যারান্টি দিচ্ছি। ব্যাংক গ্যারান্টি দিয়েছি 1 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছি। তাহলে 1 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছি মিস্টার এর বিপরীতে আমরা দেখা যাচ্ছে যে হয়তো 1.5 লক্ষ টাকার এফডিআর বা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট এগেনস্টে আমরা 1 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছি। তো ব্যাংক গ্যারান্টিতে মূলত হচ্ছে ব্যাংকের কাগজ বিক্রি করে খাওয়া, মানে সম্পূর্ণটাই লাভ। তো ব্যাংক গ্যারান্টিটা দিচ্ছি, তাকে দিচ্ছি যে এই কাস্টমার মিস্টার এ যদি এই কাজের জন্য টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক পরিশোধ করবে। এটা হচ্ছে আমাদের ব্যাংক গ্যারান্টি, অর্থাৎ ব্যাংক গ্যারান্টি দিচ্ছে এটা। তাহলে মিস্টার এ যখন টাকা পরিশোধ করতে ব্যর্থ হবে, তখন ব্যাংকের দায়ের সৃষ্টি হবে, এর আগে তো হচ্ছে না, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতে যদি 1 বছর পর মিস্টার এক্স যদি টাকা না দেয়, তখন ব্যাংকের নিকট আসে ওই লোক এসে ধরবে যে মিস্টার এর পক্ষে আপনি যদি ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন, মিস্টার এ টাকা দেন, তো আপনি দেন। তখন আমাদের ব্যাংকের দায়ের সৃষ্টি হচ্ছে। এটার নাম হচ্ছে কন্টিনজেন্ট দায়, যে ভবিষ্যতে কাস্টমারের বা ভবিষ্যতে কোনো ঘটনার উদ্ভবের ফলে যদি দায়ের সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলে কন্টিনজেন্ট দায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের ব্যাংক গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট বা বিভিন্ন স্বল্পমেয়াদী কাজে আমাদের বা আন্তর্জাতিক কাজে যে ইয়েগুলো ব্যবহার হয়, সেটা হচ্ছে আমাদের কাছে। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, আপনার নাম্বারটা অনলাইন থেকে নিলাম। সেটা হচ্ছে জেআইবি। জি, আচ্ছা, আপা আমি একটা অনলাইন ক্লাসে আছি, তো ক্লাসটা শেষ করে আমি আপনাকে ফোন দিচ্ছি আপা। জি, আসসালাম। আচ্ছা, তাহলে এখানে আছে আমাদের কি কি সুবিধা নন ফান্ডেড এর মধ্যে থাকে।
আমরা যারা ব্যাংকে আছে এই জিনিসগুলো জানা প্রয়োজন, এগুলো আমরা জানি, অনেকে বেশিরভাগই জানি, তো আমরা কেউ কেউ অজানা আছে, এগুলো আমাদের জানা দরকার। তাহলে লেটার অফ ক্রেডিট, এলসি, লেটার অফ ক্রেডিট আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়। লেটার অফ ক্রেডিট এক দেশ আরেক দেশ থেকে যখন আমরা পণ্য নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের এলসি প্রয়োজন হয়, তাই না? তারপর আছে ব্যাংক গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টির মধ্যে বিড বন্ড আর আছে পারফরমেন্স বন্ড, এরকম আছে। তো আমরা মূলত এখানে একটাই ইউজ করব, ব্যাংক গ্যারান্টি শব্দটি ইউজ করব যদি আমাদের বিড বন্ড পারফরমেন্স বন্ড এই জন্য উল্লেখ না থাকে। তো ব্যাংক গ্যারান্টি ক্ষেত্রে আমরা যেটা বললাম, মিস্টার এর যে উদাহরণ দিলাম, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে যখন ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে যে সে যদি টাকা দিতে ব্যর্থ হয় বা সে যদি তার চুক্তি অনুযায়ী বা শর্ত অনুযায়ী যে তার দায় মোচন করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক সেটা প্রতিশ্রুতি দিয়ে থাকবে যে ব্যাংক সেটা পূরণ করবে, সেটার নাম হচ্ছে ব্যাংক গ্যারান্টি। তাহলে লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি, তারপর আছে বিলম্বিত পেমেন্ট গ্যারান্টি। এই বিলম্বিত পেমেন্ট গ্যারান্টি মূলত এক প্রকার ব্যাংক গ্যারান্টির মতনই। বিলম্বিত পেমেন্ট গ্যারান্টিটা হচ্ছে ওই একরকম ব্যাংক গ্যারান্টির মতো, যে ব্যাংক যদি কোনো প্রতিষ্ঠান যদি তার যন্ত্রপাতি বা কোনো মূলধনী সরঞ্জাম যদি কোনো প্রতিষ্ঠান থেকে কিনে নিয়ে আসে, সেই ক্ষেত্রে এটা পরিশোধের গ্যারান্টিটা ব্যাংক দিয়ে থাকে। তারপরে আছে ব্যাংক গ্যারান্টি, কাস্টম আপগ্রেড শুল্ক, এগুলা মানে ব্যাংক গ্যারান্টি আওতাভুক্ত। এগুলা আমরা মূলত লেটার অফ ক্রেডিট এবং ব্যাংক গ্যারান্টিটাই দিব। তাহলে এখানে উল্লেখ যে এখানে আবার ব্যাংক গ্যারান্টি, কাস্টম আপগ্রেড শুল্ক, এগুলা সব মূলত ব্যাংক গ্যারান্টির মধ্যেই পড়বে। এগুলো হচ্ছে সবগুলো ব্যাংক গ্যারান্টির মধ্যে পড়বে। আমরা মূলত এখানে দুটাই দিব, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট এবং হচ্ছে ব্যাংক গ্যারান্টি, এই দুটো আলোচনা করবো নন ফান্ডের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঋণের, এখানে যদি অনেক বড় করে লেখা আছে, এখান থেকে আমরা দিব। তাহলে দেখুন একটু ছোট করে সহজ করে দিই। আমরা ফান্ডের মধ্যে লোন, ক্যাশ ক্রেডিট আর ওভারড্রাফট, লোন, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট। আর নন ফান্ডের মধ্যে আমরা দিব এলসি আর হচ্ছে মানে লেটার অফ ক্রেডিট আর হচ্ছে ব্যাংক গ্যারান্টি, এটা দেব। আচ্ছা, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, প্রশ্নটা ওটা দেখবো আমরা। আচ্ছা, এরপর ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের শ্রেণী বিভাগ, এটা অতটা না, ওই প্রশ্নটা দেখবো না আমরা, এটা রিমার্কেবল প্রশ্ন না। হোয়াট ইজ ক্রেডিট প্ল্যান? ক্রেডিট পরিকল্পনা কি? ক্রেডিট পরিকল্পনা প্রভাবিত করার ফ্যাক্টরগুলি কি কি? তাহলে ক্রেডিট পরিকল্পনা, এখানে আমাদের আসলে ক্রেডিট নীতিমালা পড়ছিল। তাহলে ক্রেডিট পরিকল্পনা আসছে ক্রেডিট প্ল্যান। ক্রেডিট প্ল্যান বলতে কিন্তু এটার দ্বারাই কিন্তু বুঝতে পারতেছি, এখানে কিন্তু আমাদের বাণী লেখার অনেক সুযোগ রয়েছে। আপনি বা আমি যদি এটা একটু বুঝে লিখি, তাহলে ক্রেডিট বলতে তো আমরা ঋণ বুঝি, পরিকল্পনা বলতে বুঝি যে এটা ঋণটা কিভাবে দিব এবং ঋণটা কিভাবে সুষ্ঠু মতো আদায় করব, এটাই হচ্ছে ক্রেডিট প্ল্যান। তাহলে ক্রেডিট প্ল্যান বলতে শুধু কিন্তু ঋণ দেওয়া বোঝাবে না, ক্রেডিট প্ল্যান বলতে শুধু ঋণ দেওয়া বোঝাবে না, ঋণ দেওয়ার জন্য কাস্টমার নির্বাচন, কাস্টমারের ব্যবসা নির্বাচন, ধরন এবং সে কাস্টমারের সবকিছু আমরা দেখবো, যাচাই বাছাই করবো করে, এবং সে কাস্টমার কাছ থেকে টাকা আমরা কিভাবে রিপেমেন্টটা পাবো, এই সবগুলো পরিকল্পনা হচ্ছে আমাদের ক্রেডিট পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে ক্রেডিট পরিকল্পনাকে প্রভাবিত করার ফ্যাক্টরগুলো কি কি বা উপাদানগুলো কি কি? হ্যাঁ, এই যেখানে আছে ফ্যাক্টর, পরীক্ষা দিলে উপাদান, একই কথাই, কিন্তু পরীক্ষা দিলে উপাদান একই কথাই। তো এখানে ক্রেডিট পরিকল্পনা সম্বন্ধে বলা আছে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক বাজারের পরিস্থিতি এবং প্রতিযোগিতা বিবেচনা করে ব্যাংকের ম্যান্ডেট এবং সরকার ও নিয়ন্ত্রকের অগ্রাধিকার অনুযায়ী পূর্বনির্ধারিত ক্রেডিট লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কিভাবে ঋণ মঞ্জুর করা উচিত এবং তা কিভাবে আদায় করা হবে, সামগ্রিক প্রক্রিয়াকে ঋণ পরিকল্পনা বলে। তাহলে এখানে মূলত এই যে এটা পূর্ব নির্ধারিত ক্রেডিট লক্ষ্য অর্জনের জন্য আপনাকে তো অবশ্যই একটা ক্রেডিট টার্গেট দেবে ব্যাংক। তাহলে পূর্ব নির্ধারিত ক্রেডিট লক্ষ্য অর্জনের জন্য যদি আপনি এত কিছু না মানেন, তা এখান থেকে লিখতে হবে পূর্ব নির্ধারিত ক্রেডিট লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কিভাবে ঋণ মঞ্জুর করা উচিত এবং তা কিভাবে আদায় করা হবে। খেয়াল করুন, ঋণ দিয়েই কিন্তু ক্রেডিট শেষ না, আদায় করা হবে কিভাবে, এর সামগ্রিক প্রক্রিয়াকে ক্রেডিট পরিকল্পনা বলে বা ক্রেডিট প্ল্যান বলে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো এবং কথাটা মনে রাখবো। ঋণ দেওয়া
বলতেই যে ক্রেডিট প্ল্যান হবে তা কিন্তু না, ঋণ আদায় করাও এর মধ্যে থাকবে। আচ্ছা, এটা আমরা একটু বানিয়ে লেখার চেষ্টা করবো। আর এখানে ফ্যাক্টর গুলো, এটা কিন্তু এই বিষয়টা জানলে কিন্তু আমরা 2 লাইন কিন্তু বানিয়ে লিখতে পারবেন। এবং তারপরে এখানে অনেক কিছু বলা আছে। ক্রেডিট পরিকল্পনার মধ্যে কখন এবং কিভাবে ঋণ নেওয়া হবে, সুদের হার, পরিশোধের শর্তাবলী বোঝা, উপযুক্ত ক্রেডিট পণ্য নির্বাচন এবং একটি ভালো ক্রেডিট স্কোর বজায় রাখার জন্য সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত থাকে। মানে এই জিনিসগুলো তো অবশ্যই থাকবে। আচ্ছা, তো আমরা এই ক্রেডিট পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর বা উপাদানগুলি কি? ব্যাংকের ম্যান্ডেট, ব্যাংকের যে দলিল দস্তাবেজ, ব্যাংকের যে আপনার গভর্নেন্স, সেই গভর্নেন্সটা আমাদের অত্যন্ত প্রভাব বিস্তার করে। সরকার এবং নিয়ন্ত্রক অগ্রাধিকার, সরকার বলতে গভর্নেন্স যে নিয়ম নীতি চালু করে, এবং নিয়ন্ত্রক অগ্রাধিকার বলতে বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতিও আমাদের ক্রেডিট পরিকল্পনাকে প্রভাবিত করে। আপনি 10% বেশি সাপোজ ঋণ দিতে পারেন না, বাংলাদেশ ব্যাংক যদি রুল জারি করে তাহলে কি আপনি দিতে পারবেন? পারবেন না। তাহলে এটাও আমাদের ক্রেডিট পরিকল্পনার উপর প্রভাব বিস্তার করছে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটের অবস্থা, তার মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের অবস্থার উপর নির্ভর করে বাজারে সমজাতীয় পণ্যের কর্মক্ষমতা যে সকল ক্রেডিট খরচ, মানে লোনের মূল্য আর কি। ক্রেডিট খরচ বলতে মানে ক্রেডিট মানে আমরা যে লোন দিচ্ছি সেটা সুদের হার, হ্যাঁ, সেটা সুদের হার কি হবে, আমরা যে ডিপোজিট নিচ্ছি তার সুদের হার কত হবে। তাহলে এখানে আমাদের ক্রেডিট পরিকল্পনার উপর আমরা কি করব, আমরা এক পক্ষের কাছ থেকে ডিপোজিট নিয়ে ব্যাংক কি করে আরেক পক্ষকে লোন দেয়, তাই না? তার মানে এটা যদি 10% হয় তাহলে লোনের হার কত হবে? অবশ্যই বেশি হবে, আর বেশি হবে। তার মানে এই ডিপোজিটের রেটের উপর লোনের হারটাও নির্ভর করছে, তাই না? তাহলে ডিপোজিটের রেটটাও এখানে আমরা অ্যাড করতে পারি। তো এটা অনেক ধরনের আছে, এটা আপনারা দিতে পারেন, অনেক কিছু অ্যাড করা সম্ভব এখানে। আচ্ছা, আঞ্চলিক পর্যায়ে বা শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনার কাজ কি? আঞ্চলিক বা শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনার জন্য কি কি বিষয় বিবেচনা করা উচিত? মানে আপনার শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনার জন্য কি কি বিষয় বিবেচনা করা উচিত? মানে আপনি কাউকে ঋণ দিবেন, এই জন্য আপনার কি কি বিষয় বিবেচনা করা উচিত, সেটা এখানে বিস্তারিত আলোচনা আছে। তো প্রথম 2-3টা একটু দেখি, এটা দেখলে আপনার মধ্যে প্রধান কার্যালয়ের নীতি নির্দেশিকা এবং আঞ্চলিক জোনাল অফিস দ্বারা নির্দেশিত আঞ্চলিক ঋণ পরিকল্পনার ভিত্তিতে সম্পূরক নীতি নির্দেশনা মেনে চলা। অবশ্যই সেটা মেনে চলতে হবে। আমাদের হেড অফিস কর্তৃক, যারা সেন্ট্রালাইজ ব্যাংক তাদের হেড অফিস কর্তৃক নীতি নির্মালা, যারা জোনাল অফিস আছে বা বিশেষ করে যে সরকারি ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলো বিভিন্ন সাব জোনাল বা জোনাল অফিসে বিভক্ত থাকে, তাদের সেই নিয়ম নীতি অনুযায়ী ফলো করতে হবে আর কি। সংশ্লিষ্ট অঞ্চল বা শাখার কমান্ড এলাকার নির্ধারণ এবং বিশ্লেষণ, কমান্ড এলাকার অর্থনীতির প্রধান খাত যেমন কৃষি, ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প ইত্যাদি খুঁজে বের করা, মানে যেটার উপর লোন আমরা দিব সেই খাতটা আমাদের খুঁজে বের করা। এইরকম এখানে অনেক কিছু আছে, এটা একবার দেখবেন নাকি। এটা কিছু না, এখানে এটা আমাদের রিডিং ক্রেডিট পলিসি, এই ক্রেডিট পলিসি দিয়েছিল। হ্যাঁ, ক্রেডিট পলিসি মানে কি, এটা গতবার দিয়েছিল কিন্তু ক্রেডিট পলিসি, এখানে আছে ক্রেডিট পলিসি, এখানে এখানে দিয়েছে কি দেখেন, ঋণের নীতিমালা, ঋণ নীতিমালা। এখন এই ঋণ নীতিমালার প্রশ্ন আমার এই হ্যান্ডনোটে আপনি যদি খুঁজতে যান, আপনি কি আর পাবেন না, লেখা আছে ক্রেডিট পলিসি, তাহলে এটা হচ্ছে ঋণ নীতিমালা। এখন এই প্রশ্ন যদি খুঁজে না পান তাহলে তো মানে দোষারোপ করাটা একটু অন্যায় হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে, কিন্তু আমাদের এই প্রশ্নগুলো এইভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলো হারিয়ে ফেলাই। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এই ক্রেডিট পলিসি এসেছিল গতবার। একটি ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্য কি বা ক্রেডিট নীতির বৈশিষ্ট্য কি? হ্যাঁ, তো এখানে ভালো ঋণ নীতিমালার বৈশিষ্ট্য সমূহ কি? এখানে ক্রেডিটের জায়গায় ঋণ লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, একই কথাই তো, তাই না? ঋণ নীতি বৈশিষ্ট্য, এটা আসলে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়। আচ্ছা, আমরা এটা দেখবো না, এখন অনেক কিছু আছে, এটা দেখবো না। সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন, মানে কেন্দ্রীভূত
কেন্দ্রীভূত আর বিকেন্দ্রীভূত অপারেশনের মধ্যে পার্থক্য কি, মানে অপারেশন কি, ঋণ প্রশাসন কেন্দ্রীভূত করার সুবিধা আলোচনা করুন। কেন্দ্রীভূত বলতে বোঝাচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, মেঘনা ব্যাংক, ফোর্থ জেনারেশন যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলা সবগুলা হচ্ছে আমাদের কেন্দ্রীভূত, মানে সেন্ট্রালাইজ কর্তৃক আমাদের লোন পাস হবে, লোন অ্যাপ্রুভ হবে, সেটা সেন্ট্রালাইজ কর্তৃক। আমাদের শাখা ব্রাঞ্চ ম্যানেজারের করার কিছু কোনোটাই তেমন থাকে না, খুব সীমিত, খুবই সীমিত। আর বিকেন্দ্রীভূত বলতে যেগুলো বোঝাবে আপনাদের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, যমুনা ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক, এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ ব্যাংক, মানে কি বিকেন্দ্রীভূত ব্যাংক। এই ধরনের ক্রেডিট অপারেশন গুলো এখানে আমাদের আলোচনা করতে পারছে, মানে একটা শাখা থেকে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে বা যায়, সেটা হচ্ছে আমাদের বিকেন্দ্রীভূত। আর কেন্দ্রীভূত হচ্ছে শাখা এখানে করার কিছু থাকে না, আমাদের সেন্ট্রালাইজ করতে আমাদের লোন, আমরা শুধু জাস্ট ডকুমেন্ট ফাইলটা পাঠিয়ে দিব, ওখান থেকে যা করার ওখান থেকে সবকিছু করবে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীভূত। আর এখানে শাখা থেকে আমরা অনেক কিছু করার ক্ষমতা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বিকেন্দ্রীভূত। আচ্ছা, এটা আপনাদের অনেক ভালো মতো জানা, তবে এই বিষয়টা আমাদের জানতে হবে। এই প্রশ্নটা কখনো আসে নাই এখন পর্যন্ত, আমাদের একটু ভালো মতো দেখতে হবে, প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, আমরা মনে হয় এটা ইয়ার শেষ, 11টা 40 বেজে গেছে, সরি 10টা 40 বেজে গেছে, 11টা 5 ক্লাস শেষ। আমরা এরপরে এসএসবি ছিল, আমি এরপরে ক্লাসে সেই এসবিবি শরিয়া বেসড ব্যাংকিং, তাই না? এই সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা আমি আপনাদের কাছ থেকে 7 দিন সময় নিচ্ছি, 7 দিন পর শুরু করে 1 সপ্তাহ, মানে এসবিবি ক্লাস যেদিন আছে সেদিন ক্লাসটা থাকবে না, হবে না আর কি, এটা আমি 7 দিন পর শুরু করব, আপনাদের নোটটা দিয়ে আর কি। আচ্ছা, তো আমরা কেন্দ্রীভূত আর বিকেন্দ্রীভূত এটা তাহলে একটু দেখি, আর একটু যেহেতু সময় একটু পেলাম, এখান থেকে কেন্দ্রীভূত বলতে কি বুঝি, আমরা মূল থিমটা তো দেখলাম, এখন আমরা এটা কাকে বলে, এটা বই পুস্তকের ভাষা কি লেখা আছে এটা একটু দেখি। এখানে বলা আছে, কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো সমস্ত ক্রেডিট সম্পর্কিত সিদ্ধান্ত, প্রক্রিয়া এবং কার্যাবলী প্রতিষ্ঠানের মধ্যে একক বা কেন্দ্রীয় ইউনিটে কার্যাবলী সম্পাদন হয়। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে একক এবং কেন্দ্রীয় ইউনিটে, মানে আমাদের হেড অফিস কর্তৃক, এটা হেড অফিস কর্তৃক যে কার্যাবলী সম্পাদন হয় সেটা হচ্ছে আমাদের কাছে কেন্দ্র, আমরা সহজভাবে আমরা এটা ধরে রাখার জন্য, মনে রাখার জন্য। এই কেন্দ্রীয় ইউনিটটি সাধারণত ক্রেডিট অ্যাপ্লিকেশন মূল্যায়ন, ক্রেডিট নীতি নির্দেশিকা নির্ধারণ, ক্রেডিট সীমা নির্ধারণ এবং সামগ্রিক ক্রেডিট ঝুঁকি নিরীক্ষণ করে থাকে। এটি কেন্দ্রীভূত পদ্ধতির সুবিধা হলো সংগঠন জুড়ে ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার সম্ভাবনা। কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনের কর্মীদের মধ্যে আরো ভালো সমন্বয় এবং বিশেষজ্ঞের সুযোগ দেয়, যা অধিকতর দক্ষতা এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ার দিকে পরিচালিত করে থাকে। কেন্দ্রীভূত মানে আপনার সব শাখায় একই নিয়ম জারি, সব শাখায় একই এইরকম আর কি। কেন্দ্রীভূত বলতে আমাদের সেন্ট্রালাইজ কর্তৃক সব শাখার উপর একই নিয়ম রুল যেটা ফলো করা হয়। আচ্ছা, বিকেন্দ্রীভূত যেটা বলা আছে, বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে বলা আছে, বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন শাখা, বিভাগ বা আঞ্চলিক অফিস জুড়ে ক্রেডিট সম্পর্কিত দায়িত্বগুলি বন্টন করা। এটা এখানে তো বুঝতে পেরেছেন যে আমরা হেড অফিস কর্তৃক যেটা বর্ণিত হয়, যেটা সবকিছুই মূল্যায়ন এবং নির্দেশিকা অনুযায়ী যেটা আমাদের ঋণটা যেটা পাস হয় বা পরিচালনা হয় সেটা হচ্ছে কেন্দ্রীভূত, আর যেটা আমাদের শাখা বা বিভাগ বা আঞ্চলিক কর্তৃক যেটা পরিচালিত হয় সেটা হচ্ছে বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনস। আচ্ছা, এটা আমরা এটা মানে লিখবেন একটু। আচ্ছা, ঋণ প্রশাসনকে কেন্দ্রীভূত করার কিছু সুবিধা। আচ্ছা, সুবিধাটা এখানে যেটা বলা আছে, যে যদি কেন্দ্রীভূত হয় সেক্ষেত্রে সুবিধা কি কি? গ্রাহকের সম্পর্কে উন্নতি, এখানে মানে সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমরা মানে অনেক কিছু লিখতে পারি এখানে। গ্রাহক সম্পর্কে উন্নতি, এই যে গ্রাহক সম্পর্কে উন্নতি, এই পয়েন্টটাই কিন্তু যদি বিকেন্দ্রীভূত চাইতো তাহলে সেখানেও কিন্তু আমরা দিতে পারতাম, বুঝতে পেরেছেন? কারণ সেখানেও তো গ্রাহক সন্তুষ্ট থাকে, তাই না? তাহলে এখানে আমরা গ্রাহক সন্তুষ্টির উন্নতি বা উন্নয়ন এটা আমরা দিব। বেটার অর্থপূর্ণ যোগাযোগ, এটা আমরা ওখানে মানে কেন্দ্রীভূত যে সুবিধা ওখানেও আমরা এই একই সুবিধাটা দিতে পারবো, বেটার অর্থপূর্ণ যোগাযোগ। এখন বেটার অর্থপূর্ণ যোগাযোগ আপনি
এখানে ক্লায়েন্টের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারতেছেন, এটা এই পয়েন্টটা এখানে আমরা দিতে পারি, ওখানে দিতে পারবো। মূল দক্ষতা ও দক্ষতার বিকাশ, তারপরে আছে ঋণ ঝুঁকি হ্রাস, তারপরে আছে দক্ষতা বৃদ্ধি করা, ঋণ ঝুঁকি হ্রাস ওখানে আমরা দিতে পারি। আমরা সরাসরি সেখানে গিয়ে কাস্টমারের সাথে করতে পারতেছি, মিটিং এর মধ্যে কাস্টমারের সাথে সবসময় যেন খোঁজ খবর রাখতে পারছি, অনেক কিছু এখানে ঘুরে পেঁচিয়ে দেওয়া যায়। তাহলে এই সুবিধাগুলো আমরা লেখার চেষ্টা করবো আর কি। তো এখানে আমাদের পয়েন্ট পার্থক্যটা আসতে পারে যে কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনস এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনস এর মধ্যে পার্থক্য। অনুমোদনের প্রক্রিয়া সরলীকরণ, অনুমোদনের প্রক্রিয়া সরলীকরণ মানে একই রকম ভাবে সবগুলো ব্রাঞ্চ বা শাখায় আমরা সেগুলো অনুমোদন করতে পারি। প্রযুক্তি গ্রহণের উন্নতি, এখানে প্রযুক্তির অবশ্যই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। গ্রাহক নির্বাচনে আচ্ছা এটা না, পয়েন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এখানে। আর এই যে পার্থক্যটা বলতে সেন্ট্রালাইজ ক্রেডিট মডেল এবং ডিসেন্ট্রালাইজ ক্রেডিট মডেলের মধ্যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবারও আসে না, এই জাত কিন্তু একবারও আসে না, অথচ আপনাদের বইয়ে কিন্তু সরাসরি এই পার্থক্যটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে। এই পার্থক্যটা অবশ্যই আমরা একটু খেয়াল রাখবো, এবং খেয়াল বলতে এটা মনে থাকবে এমনিতেই যে কেন্দ্রীভূত আর বিকেন্দ্রীভূত বলতে কি বুঝি। তাহলে আমরা এটা কেন্দ্রীভূত ক্রেডিট মডেল হল সমস্ত ক্রেডিট সম্পর্কিত সিদ্ধান্ত প্রক্রিয়া একক এবং কেন্দ্রীয় ইউনিটের কার্যাবলী সম্পাদন করা হয়, যেটা আমরা পড়লাম। আর বিকেন্দ্রীকৃত হলো শাখা বিভাগ আঞ্চলিক অফিস জুড়ে ক্রেডিট সম্পর্কিত দেখে, এটা আমাদের এক হেড অফিস কর্তৃক আমাদের এই ক্রেডিট পরিচালিত হয়, এটা আমাদের শাখা অফিস কর্তৃক পরিচালিত হয়। এখানে আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করা একটু দূরও হতে পারে, আর এখানে কাস্টমারের সাথে যোগাযোগ করা আমাদের সহজ হতে পারে। এখানে সব শাখায় বা সারা দেশ জুড়ে বা সারা ভৌগোলিক এরিয়া জুড়ে আমাদের ব্যাংকিং কার্যাবলী সরলীকরণ করা হয়, মানে একই পদ্ধতি সবগুলোতে অবলম্বন করা হয়। আর এখানে আমাদের বিভিন্ন ভিন্নতা থাকতে পারে, অঞ্চল শাখাভেদে বিভিন্ন ভিন্নতা থাকতে পারে। এরকম ভাবে এই পয়েন্টগুলো এখানে আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি। অর্থাৎ আপনার শাখা ব্যাংকিং আর সেন্ট্রালাইজ ব্যাংকিং, মানে হচ্ছে হেড অফিস ব্যাংকিং যেটাকে বলে, এই দুটো পার্থক্য যদি আপনি এখানে ধরে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর কি। আচ্ছা, তারপর আছে ভালো বড়োয়ারের গুণাবলী। ভালো ঋণ গ্রহীতার গুণাবলী কি কি হতে পারে, এটা আর বলা লাগবে না, এটা এমনি বলতে পারবেন। একজন ভালো ঋণ গ্রহীতার গুণাবলী ক্রেডিট যোগ্যতা, সে ক্রেডিট পাওয়ার যোগ্য কিনা, তার ক্রেডিট পাওয়ার যোগ্য কিনা এটা তার মধ্যে থাকবে। তার ক্রেডিটের পূর্বের যে ক্রেডিট যে ইতিহাস, যে রিপেমেন্ট ইতিহাস বা হিস্টোরি, সেই হিস্টোরিটা ভালো থাকতে হবে অবশ্যই, যদি ভালো, এটা হচ্ছে একটা গুণাবলী। তারপরে গুণাবলী আছে মজবুত ভিত্তি তৈরি করা, একটু মজবুত ভিত্তি তৈরি করা, অর্থ ব্যবস্থার দক্ষতা, সততা, এটা আমরা বানিয়ে দিতে পারবো। আমরা এই পয়েন্টগুলো যেগুলো আছে এই পয়েন্টগুলো ছাড়াও আমরা লিখতে পারবো। এটা প্রশ্ন অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অধ্যায় শেষ মানে এখানে কয়টা প্রশ্ন আলোচনা করা আছে? 9টা প্রশ্ন। আচ্ছা, এই 9টি প্রশ্ন আলোচনা করা আছে, এই 9টি প্রশ্নের মধ্য থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। আমরা মোটামুটি অধ্যায় এটা শেষ করেই ফেলালাম, অনেক ছোট অধ্যায়। এরপরে যে অধ্যায়টা আছে সেগুলো বড় অধ্যায়। 9টি প্রশ্ন এখানে। তো এই অধ্যায়টা দেখুন, অধ্যায়টা কিন্তু ছোট, কিন্তু এই অধ্যায়ের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে, তারপরেও কিন্তু আমরা প্রশ্ন খুঁজে পাই না। ঠিক আছে, অতএব আমাদের ইংরেজি ইয়াগুলো কিন্তু আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা একটু দেখলে কিন্তু এটা ইংরেজি অংশগুলো যদি দেখি একটু পড়ি তাহলে কিন্তু আমরা এটা ভালো করতে পারবো। তা নাহলে কিন্তু দেখতেছেন তো যে এখানে প্রশ্ন ডাইরেক্ট দেখতেছেন, ঋণ নীতি বাংলা ছিল, এখানে একটা ক্রেডিট পলিসি দিল শনিবার, তাহলে তো আমাদের মাথা ঘুরে যাবে, তাই না? তাহলে অতএব আমাদের ক্রেডিট পলিসি মানে ঋণ নীতি মানে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে আমরা এই অধ্যায়টা একটু একটিবার আপনারা দেখবেন, একটু রিভিউ করবেন, এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল আমাদের কোনটা আছে? আগামীকাল আছে দেখেন, আগামীকাল আছে হচ্ছে আগামীকাল 28-29 তারিখ।
29 তারিখ কি আমাদের TFFE, TMFI আর MFI, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট আর হচ্ছে ট্রেড ফাইন্যান্স। হ্যাঁ, তিনটা সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখবো আর কি। আর ফার্স্ট পার্টে তো MFS ওএম আছে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করলাম, যেহেতু একটা সাবজেক্ট আমি এক সপ্তাহ পর শুরু করবো, সুরিয়া ব্যাংকিংটা, এটা আমরা তখন লিংকে ঢোকার পাসওয়ার্ডটা পাসওয়ার্ড চাচ্ছে। না, পাসওয়ার্ড যদি প্রয়োজন হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড আমি দিচ্ছি, পাসওয়ার্ড আমি জানি না তো, ওই জন্য আমি দেইনি আর কি, আমি দিচ্ছি এখনই। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম, আমি পাসওয়ার্ডটা ইয়াকে দিচ্ছি, পাসওয়ার্ডের আইডিটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। হ্যাঁ, জি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।